বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আব্দুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের একটি কোর্স কোড হলো 22-16-01। এই কোর্সটি সম্পর্কে আলোচনা করব। আহ, আহ, যার এই কোর্সের উপরে, অর্থাৎ ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই কোর্সটার উপরে এটি আমার অষ্টম লেকচার। এর আগে আমরা আহ, আমি এই কোর্সটির উপরে 7টি লেকচার দিয়েছি বিভিন্ন বিষয়ের উপরে। আজকে এটা আমার অষ্টম লেকচার এবং লেকচারের শিরোনাম হচ্ছে সুলতান মোহাম্মদ বিন তুগলক। তাহলে চলো শিক্ষার্থীরা, দেখা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ক্লাসটি মূলত স্লাইড সহকারে আলোচনা করব। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে বিস্তারিত আমি মৌখিক বলবো, কিন্তু মৌলিক বিষয়গুলো আমি স্লাইডের মাধ্যমে উত্থাপন করার চেষ্টা করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে স্লাইডটি প্রদর্শিত হচ্ছে, সেখানে লেখা আছে বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থাৎ যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় অধ্যয়ন করেছো তাদের জন্য, এবং অনার্স দ্বিতীয় বর্ষ প্রোগ্রাম, কোর্স কোড 22-01। কোর্সের নাম হচ্ছে ভারতীয় মুসলমানদের ইতিহাস, মানে ভারতে মুসলমানদের ইতিহাসের সালতানাত যুগ। তারপর হচ্ছে এর শিরোনাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বরাবরের মতোই আরেকটা স্লাইড এখানে উপস্থাপনা করেছি। সেখানে লেখা আছে তথ্যসূত্র, অর্থাৎ আমরা যে গ্রন্থটি সম্পর্কে, যে বিষয়টা সম্পর্কে আলোচনা করছি, যে কোর্সটা সম্পর্কে, ভারতে মুসলমানদের ইতিহাস, ভারতীয় মুসলমানদের ইতিহাস, ভারতে মুসলমানদের শাসন, সালতানাত পর্ব, সেই কোর্সটি অধ্যয়ন করতে গেলে নিচে যে 7টি গ্রন্থ দেওয়া আছে, গ্রন্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকে যাদের পক্ষে সম্ভব এই গ্রন্থগুলো থেকে দু একটা গ্রন্থ সংগ্রহে যে রাখার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পরবর্তী স্লাইডটিতে আমি একটা ছবি সংযোজন করেছি। এখানে আজকে আমাদের আলোচনার বিষয় যে সুলতান মোহাম্মদ বিন তুগলক, তার ছবি আমি এখানে সন্নিবেশিত করেছি। সিংহাসনে উপবিষ্ট অবস্থায় সুলতান মোহাম্মদ বিন তুগলকের ছবি তোমরা দেখতে পাচ্ছ। সুলতান মোহাম্মদ বিন তুগলক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুলতান মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আলোচনার পূর্বে আমি এই তুগলক বংশ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আমরা দিল্লি সালতানাতের সূচনা হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে এই দিল্লি সালতানাতের যাত্রা শুরু হয়, এবং সর্বপ্রথম দিল্লি সালতানাতে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন তুর্কি মুসলিম শাসকগণ। আমরা দেখি তারা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন উত্তর ভারতে। তাদেরকে তুর্কি মুসলিম শাসন বলা হয়, তাদের শাসনকে তুর্কি মুসলিম শাসন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই তুর্কি মুসলিম শাসকদের পরে ভারত শাসন করেন, উত্তর ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করেন খলজি বংশ। খলজিরা দীর্ঘদিন পর্যন্ত এই ভারত শাসন করেছেন। এই খলজিদের পরে শাসন ব্যবস্থা পরিচালনা করেন তুগলক বংশ। তুগলকরা খলজিরা 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত শাসন করেন। এরপরে তুগলকরা আসে। তুগলকরা 1320 থেকে 1414 সাল পর্যন্ত তারা ভারত শাসন করেন। এই তুগলক বংশের মধ্যে বিখ্যাত ব্যক্তি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। যদি আমরা বলি এই তুগলক খলজি খলজি বংশের অবসান ঘটিয়ে গিয়াসউদ্দিন তুগলক, যিনি তিনি খলজি বংশের অবসান ঘটিয়ে
দিল্লিতে তুগলক শাসন প্রতিষ্ঠা করেন। সুলতান মোহাম্মদ বিন তুগলক স্বাভাবিকভাবে পিতার রাজ্যে উত্তরাধিকারী সূত্রে তিনি সিংহাসন লাভ করেন। মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের দ্বিতীয় সুলতান। তিনি 1290 খ্রিস্টাব্দে মুলতানে জন্মগ্রহণ করেন। মুলতান যে শহরটা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত, এই শহরে তিনি 1290 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার প্রথম দিকে বাল্যকালে নাম ছিল জুনা খান। উপাধি ধারণ করেছিলেন উলুগ খান, অর্থাৎ শাহজাদা হিসেবে তিনি উলুগ খান উপাধি ধারণ করেছিলেন এবং তার অপর নাম ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন শাহজাদা ফরক মালিক, ফখর মালিক, শাহজাদা ফখর মালিক। সিংহাসনে আরোহণের সময় তিনি মোহাম্মদ বিন তুগলক নাম ধারণ করেন। তার পিতা গিয়াসউদ্দিন তুগলক দিল্লির সিংহাসনে থাকা অবস্থায় 1321 এবং 1325 সালে মোহাম্মদ বিন তুগলক বরঙ্গলের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছেন এবং সফলতা অর্জন করেছিলেন এবং 1325 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন মোহাম্মদ বিন গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র, মানে বড় ছেলে। সুতরাং উত্তরাধিকারী সূত্রে তিনি মোহাম্মদ বিন তুগলক দিল্লির সিংহাসনে আরোহণ করলেন। ঐতিহাসিকগণ এই মোহাম্মদ বিন তুগলককে বলেছেন যুগের বিস্ময়। ভারতের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় এবং বিভ্রান্তিকর শাসক বলা হয় মোহাম্মদ বিন তুগলককে, অর্থাৎ তার চরিত্রে বিভিন্ন গুণ দোষ মিলে তার সমন্বয় সাধন করেছিল। এজন্য ঐতিহাসিকগণ তাকে যুগের বিস্ময় বলে অবহিত করেছেন। আমরা তিনি 1325 সাল থেকে 25 সাল, অর্থাৎ তিনি সিংহাসনে আরোহণ করেন 1 ফেব্রুয়ারি 1325 সালে এবং 1351 খ্রিস্টাব্দের 20 মার্চ পর্যন্ত তিনি তুগলক শাসক ছিলেন। সুতরাং বলা যায় তিনি প্রায় 26 বছর দিল্লির সিংহাসনে ছিলেন। তার ঐতিহাসিকগণ তার শাসন ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে, অর্থাৎ মানে তার সময়টাকে 26 বছরকে দুইটি ভাগে ভাগ করেছেন। প্রথম 13 বছর, পরবর্তী 13 বছর। প্রথম 13 বছর তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা, নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং পরবর্তী 13 বছর তিনি বিভিন্ন ধরনের বিদ্রোহ বা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সম্মুখীন হয়েছিলেন তার পূর্ববর্তী পরিকল্পনাগুলোর সফলতা বা ব্যর্থতার কারণে। তো মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আলোচনা করতে গেলেই সর্বপ্রথম তার যে বিষয়গুলো আলোচনা করতে হয় সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা। প্রখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি তার গ্রন্থে এই মোহাম্মদ বিন তুগলকের 5টি মহাপরিকল্পনার কথা উল্লেখ করেছেন। পরিকল্পনাগুলো হচ্ছে দেবগিরিতে রাজধানী স্থানান্তর, খোরাসানে অভিযান। খোরাসান মধ্যপ্রাচ্যের একটা অংশ, মধ্য এশিয়ার একটা অংশ, যেটা প্রাচীন পারস্যের অর্থাৎ বর্তমান ইরানের একটা রাজ্য ছিল। এই খোরাসানে ভারত থেকে মোহাম্মদ বিন তুগলক অভিযান করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারপর হচ্ছে প্রতীক তাম্র মুদ্রা প্রচলন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণ এবং রৌপ্যর মুদ্রাই প্রচলিত ছিল অন্যান্য সুলতানদের সময়, কিন্তু সর্বপ্রথম এই তাম্র মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। তারপরে আমরা দেখি কারাচিল বা কারাজল বা কুরমাচাল, 3টি নাম পাওয়া যায়। মূলত 3টে নামই একটা অঞ্চলেরই 3টে নাম। এই জায়গায় মোহাম্মদ বিন তুগলক অভিযান পরিচালনা করেছেন। এই কারাচিল অঞ্চলটা হচ্ছে হিন্দুস্তান এবং চীনের মধ্যবর্তী সীমান্তবর্তী একটা অঞ্চল, যেখানে মোহাম্মদ বিন তুগলক অভিযান পরিচালনা করেছিলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। দোয়াব অঞ্চল হচ্ছে গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী একটা উপত্যকায় বা অববাহিকায় এই অঞ্চলটা ছিল অত্যন্ত উর্বর অঞ্চল। এই অঞ্চলে মোহাম্মদ বিন তুগলক বর্ধিত হারে কর বৃদ্ধি করেছিলেন। সুতরাং এখন আমরা এই বিষয়গুলো একটি একটি করে
আলোচনা করব, দেখব যে তার বিষয় যে তিনি যে মহাপরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন সেগুলো তিনি সফল হয়েছিলেন নাকি ব্যর্থ হয়েছিলেন, ব্যর্থ হলেও তার দায় কার, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। প্রিয় শিক্ষার্থীরা, প্রখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী তার গ্রন্থে তার এই যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের যে 5টি মহাপরিকল্পনা সেটার কোনো মানে ধারাবাহিকভাবে উল্লেখ করেননি, কিন্তু কার্যের কর্মের পরম্পরায় আমরা এটা বিভিন্ন, আবার অন্যান্য ঐতিহাসিকগণ কার্যের পরম্পরায় বিভিন্ন তারিখ উল্লেখ করেছেন, ধারাবাহিকভাবে তারিখ উল্লেখ করেছেন। এখানে প্রথমত তার যে মহাপরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি গত ক্লাসে বলেছিলাম আহ আলাউদ্দিন খিলজির সময় আলাউদ্দিন খিলজি দেবগিরিতে আক্রমণ করেছিলেন। দেবগিরির অবস্থান হচ্ছে দক্ষিণ ভারতে। ভারত মূলত বিন্ধ্যা পর্বত দ্বারা বিভক্ত ছিল, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। এই বিন্ধ্যা পর্বত অতিক্রম করে সর্বপ্রথম আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেছিলেন। এই দক্ষিণ ভারতের একটা স্থান হচ্ছে দেবগিরি। এই দেবগিরিতে রাজধানী স্থাপন করার জন্য মনস্থির করলেন আমাদের বর্তমান আলোচ্য শাসক মোহাম্মদ বিন তুগলক। তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনি তাহলে কি কারণে রাজধানী স্থানান্তরের তিনি সিদ্ধান্ত নিলেন। ঐতিহাসিকগণ এখানে উল্লেখ করেছেন যে তার এই রাজধানী স্থানান্তর দিল্লি থেকে প্রায় 700 মাইল দূরে এই দাক্ষিণাত্য অবস্থিত। 700 মাইল যদি আমরা বলি, প্রায় 1125 বা 26 কিলোমিটার দূরত্বে যে দেবগিরির স্থান, সেখানে তিনি রাজধানী পরিবর্তন করেছিলেন। কারণ হচ্ছে এই দেবগিরি ছিল সাম্রাজ্যের মধ্যবর্তী অবস্থানে, সাম্রাজ্যের কেন্দ্রস্থলে ছিল এই দেবগিরি। উত্তর ভারত এবং মধ্য ভারতের কেন্দ্রস্থলে ছিল এই দেবগিরি। সুতরাং আলাউদ্দিন খলজি এই দেবগিরিতে মোহাম্মদ বিন তুগলক এই দেবগিরিতে রাজধানী স্থাপনের চেষ্টা তিনি করেছিলেন। অর্থাৎ সাম্রাজ্যের যেহেতু মধ্যবর্তী স্থানে অবস্থিত, এজন্য তিনি দেবগিরিতে সাম্রাজ্য স্থাপন করতে, রাজধানী স্থাপন করতে চেয়েছিলেন। আমরা জানি দেবগিরি থেকে দিল্লি, গুজরাট, লক্ষণাবতী, সাতগাঁও, সোনারগাঁও যেটা বাংলায় অবস্থিত, তেলেঙ্গানা, মেবাদ, দারসমুদ্র এবং কাম্পিলা পূর্ববর্তী অঞ্চল যেগুলো মুসলমানদের অধিকারে এসেছে, সেই এই সব অঞ্চলের প্রায় সমদূরবর্তী স্থানে ছিল। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক চেয়েছিলেন সাম্রাজ্যের কেন্দ্রস্থলে বসে গোটা ভারতবর্ষ শাসন করার জন্য, শাসন পরিচালনা করার জন্য। স্বাভাবিকভাবে তিনি যখন উত্তর ভারতে ছিলেন তখন দক্ষিণ ভারতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা বা শাসকদেরকে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য ব্যাপার ছিল। এই জন্য তিনি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এছাড়াও যদি তার এই যে রাজধানী স্থানান্তরের অন্য একটা কারণ আমরা পাই, সেটা হচ্ছে মঙ্গল আক্রমণের ভীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে খলজি বংশের শাসক থেকে গিয়াসউদ্দিন বলবনের সময় থেকে আমরা দেখি মঙ্গলরা মধ্য এশিয়া ধ্বংস করে তারা এই ভারত উপমহাদেশে কয়েকবার আক্রমণ পরিচালনা করেছিলেন। আলাউদ্দিন খলজিকে এই মঙ্গল আক্রমণ প্রতিহত করতে হয়েছে কয়েকবার। সুতরাং মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে আরোহণ করে তিনি এই মঙ্গলদের আক্রমণের ভয়ে ভীত ছিলেন। তাই তিনি রাজধানীকে সুরক্ষিত করার জন্যই দেবগিরিতে রাজধানী স্থানান্তরের জন্য মনোনিবেশ করেছিলেন। এবং অন্য একটা কারণ ঐতিহাসিকরা বলেছেন, সেটা হচ্ছে ইসলামী সংস্কৃতির প্রবর্তন। যেহেতু উত্তর ভারত দীর্ঘদিন যাবৎ 1206 থেকে প্রায় 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানদের অধীনে শাসিত হয়, সেখানে উত্তর ভারতে একটি মুসলিম কৃষ্টি কালচার বা সভ্যতা গড়ে ওঠে। মোহাম্মদ বিন তুগলক চেয়েছিলেন উত্তর ভারতের মতো দক্ষিণ ভারতেও মুসলিম সংস্কৃতির বিস্তার ঘটাতে। সুতরাং তিনি দেবগিরিতে রাজধানী স্থাপন করে মুসলিম এবং হিন্দু সভ্যতা সংস্কৃতি একটা সমন্বয় সাধন করতে তিনি চেয়েছিলেন। এজন্য তিনি রাজধানী স্থানান্তরের একটা চিন্তা করেছিলেন। অন্য একটা বিষয় হচ্ছে ধন রত্নের ভান্ডার। আমরা জানি দাক্ষিণাত্য সমুদ্রের তীরবর্তী হওয়ার কারণে এখানে বিভিন্ন অঞ্চলের সাথে, বিভিন্ন জায়গার সাথে এর যোগাযোগ অবস্থা ভালো ছিল এবং উর্বর অঞ্চল ছিল, ফলে স্বাভাবিকভাবেই এখানে ধন সম্পদে ভরপুর ছিল।
রাজধানী দেবগিরিতে যদি স্থানান্তর হয়, রাজধানী দেবগিরিতে স্থানান্তর হয়, তাহলে রাজধানীর আশেপাশে অর্থাৎ উর্বর অঞ্চল থেকে পর্যাপ্ত পরিমাণে কর পাওয়া যাবে। এই সব চিন্তা ভাবনা থেকে আলাউদ্দিন মোহাম্মদ বিন তুগলক আহ দাক্ষিণাত্যে অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তরের জন্য চিন্তা করেছিলেন। আহ তারপরে আমরা দেখি এই মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে আহ, রাজধানী স্থানান্তর করলেন। তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন প্রায় 700 মাইল, যেটা 1126 কিলোমিটার। এই দীর্ঘ পথ দিল্লি থেকে সরাসরি তিনি রাস্তা নির্মাণ করলেন দেবগিরির মধ্যে। রাস্তার দুই পাশে সবুজ গাছ লাগালেন। তারপর হচ্ছে রাস্তার পাশে কিছু দূরত্বের পর পর ডাক বিভাগ চালু করলেন, ডাক রাখার জন্য বা ডাক পরিচালনার জন্য ঘর তৈরি করলেন। সুতরাং দেখা যায় যে বহু টাকা পয়সা খরচ করে তিনি দিল্লি থেকে সরাসরি দেবগিরির মধ্যে একটা সংযোগ স্থাপন করলেন, অর্থাৎ উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে সংযোগ স্থাপন করলেন। এবং দিল্লির সমস্ত জনগণকে দেবগিরিতে স্থানান্তরের নির্দেশ দিলেন। কোন ঐতিহাসিক বলেছেন শুধুমাত্র অভিজাত শ্রেণীদেরকেই তিনি দেবগিরিতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আবার কোন ঐতিহাসিক বলছেন দিল্লির আবাল বৃতা বনিতা অর্থাৎ সবাইকে তিনি দেবগিরিতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে অনেক বৃদ্ধ লোক মারা যায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে, সৈন্যবাহিনীর প্রচুর সৈন্যরা দুর্বল হয়ে পড়ে। এরপর এই রাজধানী অর্থাৎ দেবগিরিতে যাওয়া হয়। আমরা পরবর্তীতে দেখব তিনি দেবগিরিতে গিয়ে বেশি দিন এখানে টিকতে পারলেন না। দেবগিরির যে আবহাওয়া, উত্তর ভারত থেকে যারা গিয়েছেন এই সুলতান যাওয়ার পরে ওখানে জনগণকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার পরেও দেবগিরির যে আবহাওয়া তাদের সাথে অনুকূল ছিল না, তাদের অনুকূলে ছিল না। ফলে তারা এই মোহাম্মদ বিন তুগলক এই রাজধানী দেবগিরি ছেড়ে আবার দিল্লিতে চলে আসতে বাধ্য হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা অর্থ মোহাম্মদ বিন তুগলকের এর জন্য অপচয় হয় এবং বহু নাগরিকের জীবন নাশ হয়। তো ঐতিহাসিকরা এই যে রাজধানী তিনি স্থানান্তর করলেন, স্থানান্তর করার পরে সেখানে স্থায়িত্ব হলেন না, ফলে দেখা যায় যে তার এই মহাপরিকল্পনাটা একটা ব্যর্থ হলো। এই ব্যর্থতার যে কারণগুলো ঐতিহাসিকরা বর্ণনা করেছেন সেটার মধ্যে তারা বলেছেন যে রাজনৈতিক প্রজ্ঞাহীন সিদ্ধান্ত। মোহাম্মদ বিন তুগলক আমির ওমরাদের আদেশ উপেক্ষা করে তাদের সাথে পরামর্শ ব্যতিরেকে এবং অভিজাতদের সাথে পরামর্শ ব্যতিরেকে নিজের ইচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন দেবগিরিতে রাজধানী স্থানান্তর। অনেক ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল বলেছেন যে এটা ছিল রাজনৈতিক প্রজ্ঞাহীন একটা সিদ্ধান্ত, অর্থাৎ রাজনৈতিক যে পরিপক্কতার পরিচয় এখানে মোহাম্মদ বিন তুগলক দেননি। তারপর আমরা দেখি যে দিল্লি ছিল প্রকৃত রাজধানী। দেবগিরিতে রাজধানী স্থাপিত হলেও দীর্ঘদিন যাবৎ দিল্লি যেহেতু মুসলিম রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, স্বাভাবিকভাবে দিল্লির প্রতি জনগণের স্বাভাবিক টান ছিল, তাদের হৃদয়ের একটা স্থান ছিল দিল্লির প্রতি। তাই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই দিল্লিকে তারা প্রাধান্য দিত। উত্তর ভারতের ক্ষমতা হ্রাস। ভারতে মুসলিম শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে। এবার দেখা যাচ্ছে যেহেতু উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে দেবগিরিতে মুসলিম রাজধানী স্থানান্তরিত হলো, ফলে স্বাভাবিকভাবে উত্তর ভারতের যে রাজনৈতিক ক্ষমতা, উত্তর ভারতের ক্ষমতা হ্রাস পায়। ফলে বহিঃশত্রু বিশেষ করে মঙ্গলরা আক্রমণের জন্য সুযোগ পায়। ফলে আমরা দেখি উত্তর ভারত অরক্ষিত অবস্থায় থাকে অনেক ক্ষেত্রে এবং মঙ্গলরা অভিযান পরিচালনা করে। আর অন্য একটা কারণ যেটা বলেছে যে মোহাম্মদ বিন তুগলক তার অভিযানে ব্যর্থ হয়েছিলেন। তিনি যদিও প্রজাদের কল্যাণার্থে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন, কিন্তু দেবগিরির যে আবহাওয়া এটা হচ্ছে উত্তর ভারতের মুসলমানদের জন্য, উত্তর ভারতের নাগরিকদের জন্য অনুকূলে ছিল না। ফলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া
এবং নদ নদী অঞ্চল, এই আবহাওয়া উত্তর ভারতের মরুভূমি, অধিকাংশ মরুভূমির সীমান্তবর্তী মরুভূমি অঞ্চলের মানুষের জন্য এটা উপযুক্ত ছিল না। ফলে তার এই পরিকল্পনা ব্যর্থ হয়। অবশেষে আমরা দেখতে পাই মোহাম্মদ বিন তুগলক আহ, তার দেবগিরি রাজধানী ছেড়ে আবার উত্তর ভারতে অর্থাৎ দিল্লিতে প্রবর্তন করেন। ঐতিহাসিকগণ ঈশ্বরী প্রাসাদ, যিনি ওই প্রখ্যাত ভারতের ঐতিহাসিক, তিনি বলেছেন যে মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় যে পরিকল্পনাটা ছিল, মহাপরিকল্পনাটা ছিল, সেটা হচ্ছে খোরাসান অভিযান। আমি ইতিপূর্বে তোমাদেরকে বলেছি যে খোরাসান হচ্ছে মধ্য এশিয়ার একটা অঞ্চল, যেটা হচ্ছে প্রাচীন পারস্যের অর্থাৎ বর্তমান ইরানের অন্তর্গত। এই অঞ্চলে মোহাম্মদ বিন তুগলক আহ অভিযান প্রেরণ করতে চেয়েছিলেন। তার এই অভিযান প্রেরণের একটা কারণ ছিল, সেটা হচ্ছে ইলখানি বংশের এই খোরাসানে অভিযান প্রেরণের যে প্রধান কারণ ছিল, সেটা হচ্ছে মধ্য এশিয়ার বিভিন্ন লোক অর্থাৎ শিল্পী, সাহিত্যিক বা জ্ঞানীগুণী লোক, তারা মোহাম্মদ বিন তুগলকের দরবারে আশ্রয় নিয়েছিলেন। তারা আহ তখন এই মধ্য খোরাসানের শাসন করতেন ইলখানি বংশের আবু সাইদ ছিলেন খোরাসানের শাসক। তার দুঃশাসনের প্রতি তারা বিরক্ত হয়ে সেখানের লোকজন, বিশেষ করে যারা মোহাম্মদ বিন তুগলকের দরবারে আশ্রয় নিয়েছিলেন, তারা এই খোরাসানে অভিযানের জন্য প্ররোচিত করেছিলেন, বলছিলেন। এদিকে এই এদিকে চাকতাই নেতা আমির নওয়াজ এবং মিশরের শাসনকর্তা আল নাসির মোহাম্মদ বিন তুগলককে মোহাম্মদ বিন তুগলক যদি খোরাসান অভিযান করে, তাহলে তারা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল চাকতাই নেতা আমির নওরোজ আর হচ্ছে মিশরের শাসনকর্তা আল নাসির। সুতরাং এই সকল কারণে মোহাম্মদ বিন তুগলক খোরাসান অভিযান করার জন্য চেষ্টা করেছিলেন। ফলে তিনি বিশাল এক সৈন্যবাহিনী, প্রায় 3,70,000 সৈন্যের একটা বিশাল সৈন্যবাহিনী তিনি গঠন করলেন। এই সৈন্যবাহিনীকে তিনি অগ্রিম প্রত্যেককে 1 বছরের বেতন তিনি প্রদান করলেন। অর্থাৎ খোরাসানে অভিযান করার জন্য তিনি ব্যাপক একটা প্রস্তুতি গ্রহণ করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই 3,70,000 সৈন্যদের বিশাল অশ্বারোহী বাহিনী তিনি 1 বছর অগ্রিম অর্থ প্রদান করার পরে খোরাসান অভিযানের যখন সিদ্ধান্ত নিয়েছিলেন খোরাসান অভিযান করবেন, এমন সময় মধ্য এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। মধ্য এশিয়া তৈমুর লং আক্রমণ করে এবং মিশরের যে শাসনকর্তা ছিল আল নাসির, তিনি এবং চাকতাই যে নেতা আমির নওরোজ, তারা যে মোহাম্মদ বিন তুগলককে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, তারাও সেই প্রতিশ্রুতি পরবর্তীতে রাখে না। ফলে মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তার এই পরিকল্পনাটাও ভেস্তে যায়, অর্থাৎ তার এই পরিকল্পনাটাও বাতিল করা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলক বিশাল আয়োজন করেছিলেন, অস্ত্রশস্ত্র বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন, তাদের 1 বছরের অগ্রিম বেতন দিয়েছিলেন, প্রচুর অর্থ তার খরচ হয় মোহাম্মদ বিন তুগলকের। ফলে রাজকোষে অর্থ শূন্যতা দেখা যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাটাও সফলতা হয় না। ঐতিহাসিকগণ এই খোরাসান অভিযানে মোহাম্মদ বিন তুগলক যে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ তার যে পরিকল্পনা বাতিল করতে হয়েছে, এই বাতিলের কারণ বা তার যে ফলে তার যে অভিযানটা ব্যর্থ হয়েছে, এর কারণ স্বরূপ বলেছেন সামরিক বাহিনীর দুর্বলতা ছিল এবং এটা অবাস্তব পরিকল্পনা ছিল। উত্তর ভারত থেকে মধ্য এশিয়া, খোরাসান একটি পার্বত্য অঞ্চল ছিল, মরুভূমি বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলে ভারতবর্ষের লোকদের পক্ষে ওই অঞ্চলে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে অভিযান করা যেটা অত্যন্ত কঠিন ছিল, এটা আদৌ সম্ভব ছিল না। এটা একটা অবাস্তব পরিকল্পনা ছিল। রাজনৈতিক কারণ যেটা বলেছি আমি, যে মিশরের শাসনকর্তা এবং চাকতাই নেতার যে প্রতিশ্রুতি ছিল, তারাও তিনি পালন করেননি। ফলে মোহাম্মদ বিন তুগলকের অভিযান পরিকল্পনা ব্যর্থ হয়। তারপর আমরা দেখছি আর্থিক ক্ষতি। মোহাম্মদ বিন তুগলক
এই যে বিশাল পরিকল্পনা গ্রহণ করেছেন, এর ফলে প্রচুর অর্থ খরচ হয়েছিল। 3,70,000 সৈন্যদের যে এক বছরে অগ্রিম বেতন দিতে তার প্রচুর টাকা আহ আহ, দিতে হয়েছিল, ফলে রাজকোষে বা বিভিন্ন ক্ষেত্রে শূন্যতা দেখা যায়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে তার আর্থিক ক্ষতি হয়। এবং ভৌগোলিক কারণ যেটা বলেছি যে মধ্য এশিয়া, খোরাসানের যে অবস্থান ছিল সেটা ভৌগোলিক কারণে ভৌগোলিক কারণে উত্তর ভারত থেকে অভিযান পরিচালনা করা সক্ষম হয়। এই সূত্রে আমরা বলতে পারছি, আমরা ঐতিহাসিক ধনের দৃষ্টিতে আমরা এটা বলতে পারি যে তার দ্বিতীয় যে পরিকল্পনাটা খোরাসান অভিযান সেটাও ব্যর্থ হলো। ফলে তার প্রচুর অর্থ লস হলো, তার পরিকল্পনা সফল হলো না। পরবর্তীতে আবার দেখি মোহাম্মদ বিন তুগলক এই যে দুইটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন ইতিপূর্বে, কারা দেবগিরিতে রাজধানী স্থানান্তর, দ্বিতীয়ত হচ্ছে খোরাসানে অভিযান। এর ফলে তার প্রচুর যে অর্থ হয়েছে দেবগিরিতে রাজধানী স্থাপনের ফলে দিল্লি থেকে দেবগিরি পর্যন্ত সড়ক সংযোগ তাকে করতে হয়েছে, এবং দেবগিরিতে বিভিন্ন ভবন নির্মাণ করতে হয়েছিল, এবং সৈন্যবাহিনী সামরিক বাহিনীর বিভিন্ন বিষয় অর্থ খরচ করতে হয়েছে। ফল এবং খোরাসান অভিযানের জন্য যে 3,70,000 সৈন্যবাহিনী গঠন করতে হয়েছিল, তাদের অগ্রিম বেতন দেওয়া হয়েছিল। এইসব কারণে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েন মোহাম্মদ বিন তুগলক। ফলে তিনি তার রাজ্যে নতুন একটা পরিকল্পনা গ্রহণ করেন, সেটা হচ্ছে পর্তুগি তাম্র মুদ্রা প্রচলন। পর্তুগি তাম্র মুদ্রার প্রচলন অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা জানো পূর্বের থেকেই ভারতবর্ষে অর্থাৎ ভারতের স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রা প্রচলন ছিল। মোহাম্মদ বিন তুগলক যে নতুন নিয়মটা প্রবর্তন করতে চাইলেন সেটা হচ্ছে পূর্বের যে স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রা আছে ওটা বাজারে থাকবে, তার সাথে সাথে হচ্ছে তাম্র মুদ্রার প্রচলন করবেন। তবে এই তাম্র মুদ্রার প্রচলনটা ছিল তার একটা পরীক্ষামূলক, এটা ফাইনাল সিদ্ধান্ত ছিল না। যদি বলা হয়েছিল যদি তাম্র মুদ্রা বাজারে সফলতা হয় তাহলে তিনি পরবর্তীতে স্থায়ী করবেন, কিন্তু আমরা দেখব তার যে তাম্র মুদ্রার প্রচলন এটা পরবর্তীতে সফল হয় না। পরীক্ষামূলক যে চালু করা হয়েছিল তাতে দেখা যায় যে এর বিভিন্ন ধরনের জালিয়াতি, বিভিন্ন ধরনের অসুবিধা, ফলে 4 বছর পরে এই তাম্র মুদ্রাকে আবার বাতিল করতে হয়েছে। তো আমরা দেখি তাম্র মুদ্রা তিনি কি কারণে প্রচলন করেছিলেন, চালু করতে চেয়েছিলেন। প্রথমত যে কথাটা বলেছি আমি, রাজকোষের ঘাটতি পূরণ। তিনি যে দেবগিরি এবং খোরাসানে যে অভিযান করেছিলেন এর ফলে রাজকোষের যে ক্ষতি হয়েছিল, এই ক্ষতি পোষণ করতে স্বর্ণ রৌপ্য মুদ্রার যে ঘাটতি দেখা দিয়েছিল সেটা পূরণ করতে তিনি এই তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন। তারপর আমরা দেখি যে স্বর্ণ রৌপ্যের মুদ্রা সংরক্ষণ এবং বিনিময়ের সুবিধা। একটা বিষয় এখানে বলে রাখা ভালো, এই তাম্র মুদ্রা প্রচলনের তার অন্যতম একটা কারণ ছিল ত্রয়োদশ শতাব্দীতে ভারত সহ গোটা বিশ্বে স্বর্ণ এবং রৌপ্যের অনেক ঘাটতি দেখা দিয়েছিল। স্বয়ং ইংল্যান্ডেও এই ঘাটতি দেখা দিয়েছিল। ইংল্যান্ডে সহ সারা পৃথিবীতে রৌপ্যের ঘাটতি দেখা দিয়েছিল, ফলে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়েছিল। সুলতান মোহাম্মদ বিন তুগলক তিনি বাজারে তাম্র মুদ্রা প্রচলন করলেন, তার সাথে সাথে পূর্বের যে প্রচলিত স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা একটা বিনিময় হার নির্ধারণ করে দিলেন। তিনি নতুন একটা স্বর্ণ মুদ্রাও বাজারে ছেড়েছিলেন, সেটার নাম দিনার নামে একটা স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, এবং প্রচলিত যে মুদ্রাগুলো ছিল তার ওজনের সাথে একটা সমন্বয় করে দিয়েছিলেন, ওজন এবং মূল্যের সাথে একটা সমন্বয় করে দিয়েছিলেন। আমরা দেখি 200 গ্রেন বা রতি সমান 1 দিনার, এবং 140 গ্রেন রৌপ্য সমান 1 আদাল, এবং পূর্বের 175 রতি ওজনের রৌপ্য এবং স্বর্ণ মুদ্রা তিনি চালু রাখেন, এবং নতুন তাম্র মুদ্রা তিনি চালু করেছিলেন। তার এই পরিকল্পনাগুলো ছিল মূলত তার একটা উচ্চবিলাস, এবং দ্বিতীয়ত হচ্ছে রাজকোষের ক্ষতি সাধন থেকে তিনি রক্ষা পেতে চেয়েছিলেন। আমরা দেখব মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনা নিয়েছিলেন, তাম্র মুদ্রা চালু করেছিলেন। এর পূর্বে মোহাম্মদ বিন তুগলকের পূর্বে আমরা দেখি চীনে কুবলাই খান চাও নামে নতুন কাগজের নোট প্রচলন করেছিলেন, এবং পারস্যের শাসক ছিল খাইতুন খান,
তিনি 1294 সালে কুবলাই খানের অনুরূপ একটা মুদ্রা চালু করেছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ বিন তুগলক যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাম্র মুদ্রা পরিচালনের জন্য, তৎকালীন সময় চীনের যে শাসক কুবলাই খান তিনি যে কাগজের নোট চালু করেছিলেন চাও নামে, এবং পারস্যের শাসক যে নতুন মুদ্রা চালু করেছিলেন, এই এই মুদ্রা দেখে বা এই পরিকল্পনা দেখে মোহাম্মদ বিন তুগলকও প্রভাবিত হয়েছিলেন এবং তিনি নতুন মুদ্রা চালু সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরে নতুন মুদ্রা চালু করলেন। ফলে নতুন মুদ্রা চালু হওয়ার পরে দিল্লির সালতানাত যে সকল সমস্যার সম্মুখীন হলেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেন, ফলে তার এই পরিকল্পনাটা ব্যর্থ হলো। ব্যর্থ কারণ হিসাবে ঐতিহাসিকগণ বলেছেন জনগণের অজ্ঞতা ছিল এবং জাল মুদ্রা চালু। মোহাম্মদ বিন তুগলক যদিও জনকল্যাণের জন্য এই মুদ্রা চালু করেছিলেন, পরবর্তীতে দেখা যায় যে এই তাম্র মুদ্রায় রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রীয় কোনো ছাপা বা রাষ্ট্রীয় কোনো দাগ এই মুদ্রায় ছিল না। ফলে ঐতিহাসিক স্ট্যানলি লেনপুলের মতে প্রত্যেকটি হিন্দু গৃহ হয়ে যায় টাকশাল, অর্থাৎ বাজারে প্রচুর জাল মুদ্রার প্রচলন ঘটে। ফলে স্বাভাবিকভাবে বাজারে মুদ্রাস্ফীতি দেখা যায় এবং জনগণ এই জাল মুদ্রা দিয়ে বাজারে যে প্রচলিত রৌপ্য এবং স্বর্ণের মুদ্রা আছে সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করে এবং দেখা যায় যে বিদেশি বণিক যারা ছিল তারা এই মোহাম্মদ বিন তুগলকের প্রবর্তিত তাম্র মুদ্রা গ্রহণ করতে রাজি হয় না। ফলে বাজার ব্যবস্থায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিশেষ করে যারা জাল নোট চালু করেছে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো শাস্তিরও বিধান না থাকায় অনেকেই জাল নোট চালু করে। ফলে দেখা যাচ্ছে যে মুদ্রাস্ফীতির ফলে দিল্লির বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং অর্থনৈতিক একটা সংকটের সূচনা হয়। ফলে সুলতান মোহাম্মদ বিন তুগলককে তার এই পরিকল্পনাটাও থেকে সরে আসতে হয় এবং 4 বছর পরে তিনি বাজার থেকে প্রকৃত তাম্র মুদ্রার স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার বিনিময় তাম্র মুদ্রাগুলো তিনি উড্ডয়ন করে নেন। ফলে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাটাও ব্যর্থ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোহাম্মদ বিন তুগলকের সময় যে মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন তার কয়েকটি ছবি এখানে আমরা সংযোজিত করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আরবি হরফে কিছু লেখা আছে, শাহাদত শরীফ লেখা আছে, কিন্তু এখানে রাষ্ট্রীয় কোনো ছাপা বা কোনো মোহর অঙ্কিত এই মুদ্রায় ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব মোহাম্মদ বিন তুগলক এর পরবর্তী যে আরেকটা মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে কারাচিল বা কারাজল বা পূর্ণচলে অভিযান। এটা ছিল 1332 খ্রিস্টাব্দে। এই কারাচিল ছিল হিন্দুস্তান এবং চীনের মধ্যবর্তী একটা স্থান। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে মোহাম্মদ বিন তুগলক কারাচিলে নয় চীনে আক্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু কোনো কোনো নিরপেক্ষ ঐতিহাসিক বিচারে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলক কারাচিলে অর্থাৎ সীমান্তবর্তী জায়গায় হিন্দুস্তান এবং চীনের সীমান্তবর্তী যে জায়গা উপজাতি অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলে তিনি অভিযান প্রেরণ করেছিলেন। এই উপজাতিগণ বারবার হিন্দুস্তানি অর্থাৎ মুসলিম সাম্রাজ্যে তারা বারবার আক্রমণ বা মাঝে মধ্যে লুণ্ঠন করত, তারা মাঝে মধ্যে বিদ্রোহ করত। এই জন্য সুলতান মোহাম্মদ বিন তুগলক এই কারাচিলে অভিযান করেন, কারাচিলে 10,000 সৈন্য প্রেরণ করেন। এরপরে কারাচিলে সৈন্যবাহিনী প্রেরণ করার পর আমরা দেখি সেখানে উপজাতিদের মোহাম্মদ বিন তুগলকের সেনাপতি উপজাতিদের পরাজিত করে, তারা কর প্রদান করতে বাধ্য হয়। কিন্তু মোহাম্মদ বিন তুগলকের যে সেনাপতি ছিল তার নাম ছিল হচ্ছে খসরু মালিক, তিনি সুলতানের
অনুমতি ব্যতীতই তিনি তিব্বতে আক্রমণ করতে যান। কারাচিল আক্রমণ করার পরে তিব্বতে আক্রমণ করতে যান। এই তিব্বত অঞ্চল ছিল পাহাড়ি অঞ্চলে বেষ্টিত, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে ঘেরা ছিল। কারাচিলে মোহাম্মদ বিন তুগলকের সেনাবাহিনী সফলতা অর্জন করতে পারলেও যখন তিব্বতে আক্রমণ করতে গেলেন এই পাহাড়ি অঞ্চলে সমতল ভূমির সৈন্যগণ উঠে সুবিধা করতে পারেননি। সেখানে আবহাওয়া এবং তিব্বতের স্থানীয় সৈন্যবাহিনীর পাথর নিক্ষেপে অনেক সেনাবাহিনী মারা যায়। বলা হয়ে থাকে 10,000 সৈন্যর হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশই তিব্বতীয় যে স্থানীয় সেনাবাহিনী ছিল তাদের হাতে, এবং আবহাওয়ার কারণে তারা অধিকাংশই রোগের শোকে বিভিন্ন কারণে সেখানে মারা যায়। ফলে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনাটা গ্রহণ করেছিলেন কারাচিল অভিযান যদিও সফল হয়েছিল, কিন্তু তার সেনাবাহিনীর অধিকাংশ সদস্যকেই বিভিন্ন কারণে হত্যা হতে হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে কারাচিলের যে অভিযান এটা মোহাম্মদ বিন তুগলকের এখানে দায় বা সফলতা দায়ের কোনো কারণ নাই। কারণ হচ্ছে এখানে মোহাম্মদ বিন তুগলকের সেনাপতি খসরু মালিক তিনি সুলতানের অনুমতি ব্যতীতই তিব্বতে অভিযান প্রেরণ করেছিলেন। যদিও ঐতিহাসিকগণ কারাচিলের অভিযান বা এর দায় মোহাম্মদ বিন তুগলকের উপরই আবদ্ধ করেছেন, তবে কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে না, কারাচিল অভিযান দায় মোহাম্মদ বিন তুগলকের নয়, তার সেনাবাহিনীর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কারাচিলে এই অভিযান প্রেরণ করার ফলে সেখানে মোহাম্মদ বিন তুগলকের বিশাল অর্থনৈতিক সামরিক একটা দুর্বলতা প্রকাশ পায় এবং ক্ষয়ক্ষতি হয়ে থাকে। সর্বশেষ মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনাটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর, খোরাসানি অভিযান, তারপর হচ্ছে কারাচিলে অভিযান, তাম্র মুদ্রা প্রচলন, বিভিন্ন কারণে তার অর্থনৈতিক দুর্দশার মধ্যে পতিত হওয়ার ফলে তিনি রাষ্ট্রের স্বাভাবিক খরচ মেটানোর জন্য সর্বশেষ তিনি যে কাজটি করলেন দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেন। আমি ইতিপূর্বে বলেছি তোমাদেরকে দোয়াব অঞ্চলটা হচ্ছে গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী পার্বত্য উপত্যকায়, গঙ্গা এবং যমুনা নদীর অববাহিকায় অবস্থিত একটা উর্বর জায়গা, যেখানে প্রচুর ফসল উৎপাদিত হতো। মোহাম্মদ বিন তুগলক যে কাজটি করলেন তিনি এই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করে দিয়েছিলেন। কোন কোন ঐতিহাসিক বলেছেন তিনি 10 থেকে 20 গুণ কর বৃদ্ধি করেছেন, কেউ কেউ বলেছেন দ্বিগুণ, জিয়াউদ্দিন বারানি বলেছেন দ্বিগুণ, এবং হেগ সহ কয়েকজন ঐতিহাসিক বলেছেন তিনি 5 থেকে 10 গুণ 5 থেকে 10% হারে কর বৃদ্ধি করেছিলেন। যে আমরা এখানে বলতে পারি তিনি যেভাবেই হোক যে শতাংশই করুক না, যে কয় শতাংশই করুক না কেন, দোয়াব অঞ্চলে মোহাম্মদ বিন তুগলক কর বৃদ্ধি করেছিলেন। ইতিপূর্বে তোমরা দেখেছো আলাউদ্দিন খলজি দোয়াব অঞ্চলে 50 ভাগ পর্যন্ত কর বৃদ্ধি করেছিলেন। পরবর্তীতে আবার মোহাম্মদ বিন তুগলক যখন ক্ষমতায় আসলেন তিনি আবার দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। ফলে এই অঞ্চলের লোকদের উপর স্বাভাবিকভাবে একটা বাড়তি চাপের সৃষ্টি হলো, এবং এই দোয়াব অঞ্চলে যখন কর বৃদ্ধি করা হয় বলা হয়ে থাকে যে দোয়াব অঞ্চলে তখন দুর্ভিক্ষ চলছিল। মোহাম্মদ বিন তুগলক যে সকল রাজস্ব কর্মকর্তাদেরকে সেখানে পাঠিয়েছিলেন তারা সঠিক তথ্য দিতে পারেননি, এবং সঠিক তথ্যের অভাবে এদিক থেকে আবার রাজধানী থেকে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করা হয়। ফলে দোয়াব অঞ্চলের জনগণের অত্যন্ত দুর্দশার অবস্থার সৃষ্টি হয়। কোন কোন ঐতিহাসিক বলেছেন দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির সুলতানের আরেকটি কারণ ছিল, সেটা হচ্ছে হিন্দু ভূস্বামীদের দমন। দোয়াব অঞ্চলে বহু সংখ্যক হিন্দু ভূস্বামী ছিল, তারা নিয়মিত কর প্রদান করতো না, ফলে তিনি এই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেছিলেন। সুতরাং আমরা একটা দেখতে পাচ্ছি দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির সাথে সাথে সেখানে দুর্ভিক্ষ, জনগণের দুর্দশা ইত্যাদি কারণে এখানেও সুলতান মোহাম্মদ বিন তুগলকের এই সফলতা, তার এই কর বৃদ্ধির এই পরিকল্পনা সফলতা হয়নি, আবার এখান থেকেও তাকে সরে আসতে হয়েছে। সুতরাং তার এই পরিকল্পনাটাও বলতে পারি আমরা একটা ব্যর্থ হয়। এরপর যদি আমরা বলি মোহাম্মদ বিন তুগলক তার যে পরিকল্পনাগুলো ছিল এই সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলবো যে মোহাম্মদ বিন তুগলক যদিও প্রজাদের কল্যাণের জন্য এই সকল পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কিন্তু
এই পরিকল্পনা, প্রথমত কথা হচ্ছে যুগের সাথে সমন্বয় সাধন হয়নি। ওই যুগে মোহাম্মদ বিন তুগলক যদিও তার ইচ্ছা ছিল মহৎ এবং পরিকল্পনা গুলো ছিল খুব ভালো, কিন্তু তৎকালীন সময় যুগের সাথে এগুলো সামঞ্জস্য করাটা খুব কঠিন হয়েছিল। তাই তার পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি তার মহৎ উদ্দেশ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তাতে তিনি উলামাদের সহযোগিতা পাননি, দুর্নীতি পরায়ণ কর্মচারী ছিল, বিভিন্ন কারণে তার অভিযানগুলো ব্যর্থ হয়েছে। তবে আমরা বলবো যে তার পরিকল্পনার উদ্দেশ্য সৎ থাকলেও যুগের সাথে এবং তার কর্মচারী আলেম উলামা বা তিনি অনেক সময় একগুঁয়েমি সিদ্ধান্ত গ্রহণ করতেন, বাদ বিচার না করে। কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা ওই সময় হিতকর নাকি ক্ষতিকর এইসব বিষয়টা তিনি বাদ বিচার করতেন না। এরপরে যদি আমরা বলি তার চরিত্র এবং কৃতিত্ব, তাহলে আমরা বলবো মধ্য মধ্যযুগের ইতিহাসে তার মধ্যযুগের ইতিহাসে মোহাম্মদ বিন তুগলক ছিলেন সবচেয়ে আকর্ষণীয় বিভ্রান্তিকর সুলতান। তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতেন, হুটহাট করে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতেন, মানে গভীর চিন্তা ভাবনা করে না করে কোন একটা পরিকল্পনা গ্রহণ করার আগে এর সুফল কুফল বা এর সম্ভাবনা ইত্যাদি বিষয়ে যে বিশ্লেষণ করার দরকার ছিল এবং রাজ্যের বা তার অভিজাতদের যে পরামর্শ দরকার ছিল, এই সকল বিষয়গুলো তিনি না করে যখন মনে চেয়েছেন তখনই তিনি এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তবে সুলতান ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রতিভাবান ছিলেন এবং পাণ্ডিত্য, বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য ছিলেন। ঐতিহাসিকগণ বলেছেন তিনি দর্শন, ইতিহাস, চিকিৎসা বিদ্যা, হস্তক্ষর বিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা এবং আরবি এবং ফার্সি ভাষা তার যথেষ্ট গভীর ছিল। তিনি কোরআনে হাফেজ ছিলেন এবং হাদিস বিষয়ে তার যথেষ্ট জ্ঞান ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলক এই পরিকল্পনাগুলোর পরে সর্বশেষ পরবর্তী 13 বছর, অর্থাৎ এই পরিকল্পনাগুলো তিনি যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার যে 5টি পরিকল্পনা গ্রহণ করেছিলেন অধিকাংশই সবগুলোই তার ব্যর্থ হয়। ফলে তার যে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, এর কারণে বিভিন্ন ধরনের বিদ্রোহ সৃষ্টি হয়েছে। আমরা যদি তার শেষ সময় অর্থাৎ তার জীবনের শেষ সময় তিনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো যদি আমরা একটু দেখি, রাজ্যের মধ্যে মুসলিম সাম্রাজ্যের মধ্যে বাংলা, গুজরাট, সিন্ধু এবং দাক্ষিণাত্য এই 4টি জায়গায় বিদ্রোহ শুরু হয় এবং 1338 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের হরিহর, বুক্কারা এবং বিজয়নগর রাজ্যের গোড়াপত্তন ঘটে। যেহেতু সুলতান বড় বড় পরিকল্পনা করছিলেন রাষ্ট্র শাসনের ব্যাপারে, তার যে কঠোর পদক্ষেপ এটা নেওয়ার তিনি সময় পাননি, ফলে বিভিন্ন বিদ্রোহ যে সূচনা হয়েছে। তার মধ্যে 1338 সালে আমরা দেখি ফখরুদ্দিন মোবারক শাহ পূর্ব বাংলা অর্থাৎ সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন এবং 1340 সালে অযোধ্যার শাসনকর্তা আইনুল মুলক বিদ্রোহ ঘোষণা করেছিলেন, কিন্তু মোহাম্মদ বিন তুগলক তাকে পরাজিত করেছিলেন এবং এই আইনুল মুলকের যে অবদান পূর্ববর্তী সময়, এই কথা স্মরণ করে মোহাম্মদ বিন তুগলক আইনুল মুলককে ক্ষমা করে দেন এবং সেখানে শাসনকর্তা পদে বহাল রাখেন। 1342 খ্রিস্টাব্দে আমরা দেখি শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতির সিংহাসনে বসেন, ফলে সারা বাংলা দেখা যায় যে বাংলা একেবারে দিল্লি থেকে হাতছাড়া হয়ে যায় এবং দাক্ষিণাত্যে বাহমানি রাজ্য প্রতিষ্ঠিত হয়। 1347 সালে হাসান নামে একজন আমির দাক্ষিণাত্যের বাহমানি রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোহাম্মদ তুগলক বংশের মধ্যে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে যে আলোচনা আমরা করলাম, সেখানে আমরা যে বিষয়টা পেলাম যে মোহাম্মদ বিন তুগলক যে 5টি মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন, যদিও তার এই পরিকল্পনাগুলো সৎ ছিল, এর উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু যুগ উপযোগী না হওয়ার ফলে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে তার এই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছে। ফলে তার অর্থনৈতিক ক্ষতি হয়েছে, রাজকোষের অর্থ সংকট সৃষ্টি হয়েছে। তারপরেও বিভিন্ন দিক বিবেচনা করলে বলা যায় যে তিনি দীর্ঘ সময় প্রায় 26 বছর দিল্লির শাসন ক্ষমতায় তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনি প্রতিভাবান শাসক ছিলেন।
তুগলক বংশের ইতিহাসে তো বটেই, ভারতবর্ষের ইতিহাসে মোহাম্মদ বিন তুগলক স্মরণীয় হয়ে থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, আহ, আজকে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমাদের আলোচনা এই পর্যন্তই সমাপ্ত। আহ, আহ, আমরা পরবর্তীতে আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আহ, আহ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।